বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বললেন প্রেস সচিব। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে দাবি সমন্বয়কদের। বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, চাকরি ফিরে পেতে রাজপথে প্রাক্তন সেনা সদস্যরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করার অভিযোগ বিএনপির, যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত কমিশন বললেন সিইসি। এবং দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় 179 প্রাণহানি, অলৌকিকভাবে বেঁচে গেছেন দুজন। ইঞ্জিনে পাখির আঘাতে এ অঘটন ধারণা ফায়ার সার্ভিসের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, প্রকৃত সাংবাদিক ছাড়া কেউ যেন অ্যাক্রিডিটেশন সুবিধা না পায় তা নিশ্চিত করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় আমরা একটু অপেক্ষা করছি। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, যা সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আগামী 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি ঘটবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের একের পর এক রহস্যময় পোস্ট নিয়ে আলোচনা চলছিল দেশ জুড়ে। রহস্যের জট খুলতে রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে। এতে সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে, যেখানে সমবেত হবেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এবং নিজেদের আকাঙ্ক্ষার কথা বলবেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। ওই দিন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা সহ মুজিববাদী সংবিধানকে কবর দেয়া হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, যারা দেশ পরিচালনায় আসবেন তাদের জন্য এটি হবে একটি নির্দেশক। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। জুলাই বিপ্লবে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে বলেও মন্তব্য করেন সার্জিস। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের পক্ষ থেকে বেতন ভাতা 35,000 টাকা উন্নীত করলেও প্রশিক্ষণকালে সরকারি নবম গ্রেডের চিকিৎসকদের ন্যায় সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে অনড় বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা সন্ধ্যায় শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় তারা জানান, যদি কোনো কারণে সরকারি নবম গ্রেডের চিকিৎসকদের মতো সব সুবিধা নাও দেয়া যায়,
তারপরও তাদের বেতন 50,000 করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। আন্দোলনরত চিকিৎসকরা জানান, সরকারি একজন চিকিৎসকের মতো একই পরিশ্রম করেন তারা এবং বিশেষ প্রশিক্ষণকালে তাদের এই সুবিধা রাষ্ট্রের জন্যই কল্যাণ বয়ে আনবে। আমরা চাই ন্যূনতম নবম গ্রেড এবং সকল সুযোগ সুবিধা সহ ভাতা প্রদান করা হোক। আমাদের একই রকম প্রতিশ্রুতি দেয়, 2 মাস পরে 2 দিন পরে এই আজকে প্রজ্ঞাপন দিব, কালকে দিব, এরকম কালক্ষেপণ করতে করতে আমাদের 3 থেকে 4 বছর পার হয়ে গেছে। তারা বিভিন্ন রকম ভাবে আমাদের এইখান থেকে সরানোর জন্য বিভিন্ন রকম বলতেছে, মৌখিক কথা এগুলো এগুলো হচ্ছে কোনোটাই তারা লিখিতভাবে আমাদের কাছে যায় নাই। 9 গ্রেড কর্মকর্তাদের সুযোগ সুবিধা সহ সমান বেতন করা হবে অথবা 50,000 ভাতা, এটা মেনে নিলেই তো আমরা চলে যাই। ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে প্রায় 3 ঘন্টা অবস্থানের পর অবরোধ তুলে নিলেন গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে আজ সকাল 11:30 থেকে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোটার কার্ড থেকে নিয়ে আসে ফরমাল র্যাঙ্ক ডাউন করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমি সম্মানের সাথে আমি তো এলাকা মুক্ত হতে পারি, সবাই জানে যে আমি কোনো অকারণ করছি, এই জন্য আমাকে চাকরিচ্যুত আমি পুনরায় ইউনিফর্ম ফেরত চাই। চাকরিচ্যুত করা হয়েছে, আমি আমার অধিকার ফেরত চাই, আমি আমার পেনশন ফেরত চাই। আমাদেরকে বাহিনীর প্রধান থেকে নির্দেশ করা হয়েছে, তারা আমাদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে এবং 5 দিনের ভিতরে আমাদেরকে পুনর্বহাল করা হবে। দর্শক, এবারে দেখে নিব মুনতাসির মামুনের প্রতিবেদনটি। আসছে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিং এর আয়োজন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, একে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছে সরকার। এ সময় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের বিষয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, গুরুত্ব বিবেচনায় সচিবালয়ে চলাচল সীমিত করা হয়েছে। প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক, অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল বলেও জানান তিনি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের এই আয়োজনের সফলতা দেখতে অপেক্ষা করতে হবে 31 ডিসেম্বর পর্যন্ত। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের পাশাপাশি দেশের ভেতরে 2-1টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা দেখে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে বলেও অভিযোগ করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যম কর্মীদের তিনি অভিযোগ করেন, 5 আগস্টের পর একটি ইসলামী রাজনৈতিক দল ইসলামী ব্যাংক ও পাড়া মহল্লা টার্মিনাল দখল করে নিয়েছে। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে কারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই জানে। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলেও অভিযোগ করেন রিজভী। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের নেতারা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অনেক রক্তের বিনিময়ে যে অর্জিত গণতন্ত্র, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, সেটা যাতে 2-1 জনের কারণে আমাদের এই বদনামের শিকার হতে না হয়, সেজন্য আমরা কাজ করি। আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটা অনির্বাচিত সরকার,
দীর্ঘদিন চলতে পারে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল মাল বহনকারী বাড়ির মধ্যে, 7 দিন পর পর 2টা বাড়িতে আগুন লেগেছিল, আনসার বিদ্রোহ হলো, আরো কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর সরকারের বেঁধে দেওয়া সময়ের আগেই সংস্কার কমিশনের সুপারিশ পেশ করা হবে বলে জানালেন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রোববার নির্বাচন ভবনে একান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। আগামী 3 জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেছে সরকার। প্রতিবেদনটি চূড়ান্ত করার আগে ইসির কোনো সুপারিশ আছে কি না তা জানতে রোববার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে একান্তে বৈঠক করেন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার। বৈঠক শেষে তিনি জানান, আগামী নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ EVM ব্যবহার না করতে প্রাথমিক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। এ সময় কমিশনের কোনো সংস্কার সুপারিশ আছে কি না তা জানতে চাওয়া হয়। আমাদের সুপারিশ চূড়ান্ত করার আগে ওনাদের কাছ থেকে জানতে চাইলাম যে ওনাদের কোনো সুপারিশ আছে কিনা, তো ওনারা বলছেন যে ওনারা সুপারিশ থাকলে দেবেন। EVM এর ব্যাপারে প্রশ্ন আউট হয়েছে, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি ওটা EVM ব্যবহৃত হওয়া উচিত নয়, না ভোটের বিধান, এইগুলো তো না ভোটের বিধানের সবাই পক্ষে। বৈঠক শেষে মোহনা টেলিভিশনের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত যে কোনো তারিখে নির্বাচন করতে কমিশন প্রস্তুত। আমাদের সাথে আলোচনা করতে এসছে যে ওনারা তো সংস্কার কমিশনের রিপোর্ট বোধহয় খুব শীঘ্রই দিয়ে দিবেন, তো আমাদের কোনো সুপারিশ টুপারিশ বা কোনো কিছু বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে আমরা যেগুলো ফিল করছি জানিয়েছি। ডিলিমিটেশন সংক্রান্ত কিছু আছে, ভোটার লিস্ট সংক্রান্ত কিছু আছে, এইগুলো আর কি যেগুলো ইলেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে। কারণ এটা ওনারা সুপারিশ করুক আর না করুক, এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, কারণ নাহলে আমরা ডিলিমিটেশনটাকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ বেশ কিছু পরামর্শ সংস্কার কমিশনের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। মিনিমাম সংস্কার করে হলে এই বছরের শেষের দিকে, আর যদি সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয় হয়তো জুন মাস এসে যাবে পরের বছরের। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখতেছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সাংবাদিক প্রবেশের ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। রোববার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে 21 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে প্রবেশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যের বৈঠক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল হক জানান, বৈঠকে সচিবালয় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানানো হয়েছে। সিদ্ধান্ত এটা এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফ এর সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। এ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সোমবার থেকে সীমিত পরিসরে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। জানান, সচিবালয়ে প্রবেশের পুরনো সব পাস বাতিল করা হয়েছে। থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা করব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে
এটা আমরা অস্থায়ী করে দেব। 3000-এর বেশি সাংবাদিকদের নাম সর্বস্ব ভুয়া পাস পুনর্মূল্যায়নের কথা জানান তথ্য উপদেষ্টা। 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। গত বুধবার রাতে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিক প্রবেশেও সাময়িক বিধিনিষেধ দেয়া হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অগ্নি নির্বাপক সংস্থার ধারণা, বার্ড স্ট্রাইক বা ইঞ্জিনে পাখির আঘাত থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হচ্ছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় 179 জনের মৃত্যু হয়েছে। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন 2 জন। সুরাইয়া মুন্নির ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 175 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। এতে 181 আরোহীর 179 জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 2 জনকে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় অগ্নি নির্বাপন সংস্থার প্রধান লি জিয়ং হিউন বলেছেন, খারাপ আবহাওয়া অথবা পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আবার বিমান কর্মকর্তাদের ধারণা, পাখির সঙ্গে ধাক্কা লাগায় ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে, এরপর রানওয়ে থেকে ছিটকে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যদিও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বলছে দুর্ঘটনার সময় আকাশ ছিল নীল ও স্বচ্ছ, যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম। তাছাড়াও উড়োজাহাজের ভেতরে থাকা এক যাত্রী দুর্ঘটনার আগ মুহূর্তে তার আত্মীয়কে এক বার্তা পাঠান। উড়োজাহাজের ডানায় একটি পাখি আটকে আছে, ফলে বিমানটি অবতরণ করতে পারছে না। এদিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময়কার একাধিক ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এমনই একটি ভিডিও ফুটেজে দেখা গেছে মুয়ান বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর উড়োজাহাজটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে এক যাত্রী ও একজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করার কথাও জানায় তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। দুপুরে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে এ কথা বলেন তিনি। পেঁয়াজ ও আলু দুটি দ্রব্যমূল্য নিয়ে উদ্বিগ্ন থাকলেও এখন তা নেই। যা আছে সেই শক্তি দিয়ে ভোক্তাদের কাছাকাছি মূল্য নেয়ার জন্য সবসময় সচেষ্ট বলেও জানান তিনি। রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। এখন কথা হচ্ছে যে ক্রাইসিস না থাকলেও দ্রব্যমূল্য বাড়বে কিনা। আমি আমার দিক থেকে বলি যে আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমরা ভোক্তাদের কাছাকাছি এই মূল্য নেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকব। সব কিছু যদি সঠিকভাবে পৌঁছে সঠিকভাবে চলে এবং আমরা আশা করছি রমজানে ক্রাইসিসটা হবে না। ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে মনোনয়ন পায় দেশের বৃহত্তম MFS প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফারহাত আনোয়ারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির। আয়োজনে দেশসেরা 7টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় NRBC ব্যাংকের 109তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক AK মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, NRBC ব্যাংক প্রান্তিক পর্যায়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এ শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আর্থিক কার্যক্রমের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটবে। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় ৪৫,৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। খেলার খবর, ক্রিকেট। আর একদিন পরই পর্দা উঠছে বিপিএল এর একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে দুপুর ১:৩০টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬:৩০টায় ঢাকা ক্যাপিটালসের হয়ে লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে একদিন আগেও একটি দল ছাড়া কেউই অধিনায়কের নাম ঘোষণা করেনি। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল এর এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল। দলটির মাঠের বাইরের কার্যক্রম চলছে জোরে সোরেই। লিটন দাসের পরিবর্তে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লঙ্কান থিসারা পেরেরা। Honor to represent as a captain, especially in this kind of franchise. So I think we all well prepared because we had a nice practice session last few days. বিপিএল এ আরেক নবাগত দল দুর্বার রাজশাহী। অনেকটা তারুণ্য নির্ভর দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের প্রথম ম্যাচ বরিশালের মতো তারকা ঠাসা দলের বিপক্ষে। তারপরও ভালো খেলার প্রত্যয় কোচ ইজাজ আহমেদের। 2020 game, is one or two players play a good inning, or bowl well. So you win the game, it's good combination of young players and experienced cricketer as well. কাগজে কলমে এবারের আসরে বিগ বাজেটের দল ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিয়াদ, রিশাদদের নিয়ে গড়া দলটিকে মিনি জাতীয় দল বলাই যেতে পারে। বিদেশি কোটায় আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী ও কায়েল মায়ার্সের মতো তারকারা। কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। বরিশালের ক্ষেত্রে এমনটা হবে কিনা জানতে চাওয়া হয় অধিনায়ক তামিমের কাছে। আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। সো ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. এদিকে কয়েকজন ক্রিকেটারের আপত্তির কারণে খেলোয়াড়দের অনুশীলনের ছবি ধারণ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বোর্ড খোলাসা না করলেও এমন সিদ্ধান্তে দারুণ খুশি তামিম ইকবাল। যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সোমবার শুরু বিপিএল এর এবারের আসর, কিন্তু টিকিট নিয়ে কোনো তথ্য বিসিবি জানায়নি রোববার সকাল পর্যন্ত। টুর্নামেন্ট শুরুর আগের দিন অন্তত টিকিট ছাড়া হবে এই আশায় বুথের সামনে সকাল থেকেই দাঁড়িয়ে যান অনেক দর্শক। তাদের কারো কারো দাবি, ভোর 4টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট সংক্রান্ত কিছু তারা জানতে পারেননি। এক পর্যায়ে দর্শকদের বড় অংশ ভিড় জমায় মূল ফটকের সামনে। নিরাপত্তা কর্মীরা ফটক বন্ধ করে দেন আগেই। অবশেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করলেন ডিরেক্টর নাজমুল আবদিন ফাহিম। শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বললেন প্রেস সচিব। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, দাবি সমন্বয়কদের। বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ। চাকরি ফিরে পেতে রাজপথে প্রাক্তন সেনা সদস্যরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করার অভিযোগ বিএনপির। যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত কমিশন, বললেন সিইসি। এবং দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় 179 প্রাণহানি। অলৌকিকভাবে বেঁচে গেছেন দুজন। ইঞ্জিনে পাখির আঘাতে অঘটন, ধারণা ফায়ার সার্ভিসের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।